বিল্ডিংয়ে কাজ করা এক তরুণ শ্রমিকের সাথে মালকিন যা করলেন তা দেখে মানবিকতা কেঁদে ফেলল। সকালের রোদ যখন সেই অসম্পূর্ণ উঁচু আর নির্মম দেখতে ইমারতটির নগ্ন দেয়ালে আছড়ে পড়ত, তখন মনে হতো যেন আলো সেখানে পৌঁছেতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। বাতাসে সিমেন্টের তিল গন্ধ মিশে থাকত, লোহার রডের ঠন ঠন শব্দ, হাতুড়ির আঘাত আর শ্রমিকদের ভারী শ্বাস মিলে এমন এক শোরগোল তৈরি করত যেখানে মানুষের নিজের কণ্ঠস্বর পর্যন্ত চাপা পড়ে যেত। আর এই কোলাহলের মাঝে তৃতীয় তলায় ঘণ্টার পর ঘণ্টা টানা কাজ করে যাচ্ছিল আরব। ২৫ বছরের এক তরুণ, যার বয়স হয়তো কম ছিল, কিন্তু চেহারায় জীবন সময়ের আগেই গভীর রেখা টেনে দিয়েছিল। তার ত্বক রোদে পুড়ে তামাটে হয়ে গিয়েছিল, হাতের তালু শক্ত আর ফেটে গিয়েছিল, চোখের নিচে কালি এমন ছিল যেন ঘুম তার জীবন থেকে আড়ি দিয়েছে, আর চেহারায় মিশে থাকা নিস্তব্ধতা এমন কোনো মানুষের ছিল যে অভিযোগ করা অনেক আগেই ছেড়ে দিয়েছে। আরব ইট তুলত, মশলা লাগাত, দেয়াল সোজা করত, তারপর পলকের জন্য নিচে তাকাত আর পুনরায় কাজে লেগে যেত। যেন সে জানত যে থামা তার জন্য সবচেয়ে বড় বিপদ। কখনো কখনো তার হাত থেমে যেত, তখন মাথায় মায়ের কাশির শব্দ প্রতিধ্বনিত হতো। ছোট ভাইয়ের অসম্পূর্ণ পড়াশোনা চোখের সামনে ভেসে উঠত, আর বাবার সেই মুখ মনে পড়ত যিনি ২ বছর আগে হঠাৎ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এমন একজন বাবা যিনি কখনো তার জন্য দেয়াল ছিলেন, আর যার মৃত্যু পুরো ঘরকে ছাদহীন করে দিয়েছিল। ২ বছর আগে পর্যন্ত আরব এক সাধারণ কলেজ ছাত্র ছিল, ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখত, বইয়ের মাঝে ডুবে থাকত। কিন্তু বাবার মৃত্যুর পর স্বপ্নের জায়গা দখল করল দায়িত্ব। মা অসুস্থ হয়ে বিছানা নিলেন, আত্মীয়রা সহানুভূতির নামে শুধু উপদেশ দিয়েছিল, আর শেষ পর্যন্ত মজুরিই তার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল। যে ইমারতে সে নিজের যৌবন, নিজের স্বপ্ন আর নিজের হাড় ক্ষয় করছিল, তার মালকিন ছিলেন মীরা সিনহা। এমন এক নাম যা শহরের সম্মানের সাথে নেওয়া হতো, কিন্তু যাকে মানুষ শুধু বাইরে থেকেই চিনত। মীরা একজন বিধবা ছিলেন, কিন্তু দুর্বল নন। ৩ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর তিনি কাদা আর ভেঙে পড়ার বদলে নিজেকে পাথর বানিয়ে নিয়েছিলেন। স্বামীর ব্যবসা সামলেছেন, আত্মীয়দের লোভের সাথে লড়েছেন, সমাজের বাঁকা নজর সহ্য করেছেন, আর নিজেকে প্রমাণ করেছেন যে তিনি কারও সাহারার মুখাপেক্ষী নন। বাইরের দুনিয়ায় মীরা কঠোর ছিলেন, আত্মনির্ভরশীল ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে প্রতি রাতে তার বিশাল ঘরটা তার কাছে আরও ছোট মনে হতো। খালি ঘরগুলোতে স্বামীর হাসি প্রতিধ্বনিত হতো, আর বিছানায় ছড়িয়ে থাকা নিস্তব্ধতা তাকে প্রশ্নে ভরে দিত। সেদিন মনের এক অদ্ভুত টানে মীরা নিজেই সাইটে এসেছিলেন। সাদা সুতির শাড়িতে, চেহারায় গাম্ভীর্য আর হাঁটায় আত্মবিশ্বাস। কিন্তু তার নজর নকশা, ইঞ্জিনিয়ার বা ঠিকাদারের কথায় আটকে গেল না, বরং উপরে তৃতীয় তলায় কাজ করতে থাকা সেই এক শ্রমিকের ওপর গিয়ে স্থির হল, যে না থেমে কাজ করে যাচ্ছিল, যেন তার সময়ের সাথে লড়ার অভ্যাস আছে। ঠিকাদারকে তিনি আলতোভাবে জিজ্ঞেস করলেন যে ওই ছেলেটি কে, আর যখন জবাব পেলেন যে নতুন এসেছে, বেশি কথা বলে না, শুধু কাজ করে, তখন মীরার দৃষ্টি আরও স্থির হল। তখনই হঠাৎ উপর থেকে একটি ইট ফসকে গেল, বাতাসে পড়তে পড়তে নিচে চলে এলো। শ্রমিকদের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু আরব এক মুহূর্ত না ভেবে নিজের সঙ্গীকে পেছনে টেনে নিল, আর ইটটি মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। পলকের জন্য নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু আরব না কোনো বীরত্ব দেখাল, না নিজেকে বিশেষ কিছু ভাবল, শুধু ফের কাজে লেগে গেল, যেন তার প্রাণ বাঁচা কোনো বড় ব্যাপারই না। এটাই সেই মুহূর্ত ছিল যা মীরার ভেতরে কিছু একটা নাড়িয়ে দিল, আর তিনি নিজেই সিঁড়ি বেয়ে তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে গেলেন। ঘামে ভেজা, ধুলোয় মাখা আরবের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমবারের মতো তার নাম জিজ্ঞেস করলেন। তার গলায় না অহংকার ছিল, না আদেশ, শুধু এক সহজ কৌতূহল। আর যখন তিনি জিজ্ঞেস করলেন যে এত তাড়া কেন থাকে, তখন আরবের জবাব ছিল সোজা সাপটা, সত্য আর নির্মম। কাজ তাড়াতাড়ি হলে পূর্ণ মজুরি মিলবে। সেই একটি বাক্যে না অভিযোগ ছিল, না কান্না, শুধু পরিস্থিতির স্বীকৃতি ছিল, আর সেই স্বীকৃতি মীরার হৃদয়ে বিঁধে গেল। দুপুরের সময় যখন শ্রমিকরা খেতে বসল, কেউ টিফিন খুলছিল, কেউ শুকনো রুটি বের করছিল, আর আরব এক কোণে শুধু নুন রুটির ভরসায় বসেছিল। মীরা এসব দূর থেকে দেখছিলেন, আর প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে দারিদ্র্য শুধু খিদে নয়, তা মানুষের থেকে তার অধিকার চাওয়ার সাহসও কেড়ে নেয়। সেই মুহূর্তেই তিনি ঠিকাদারকে কঠোর নির্দেশ দিলেন যে সাইটে কোনো শ্রমিক না খেয়ে কাজ করবে না। এটা শুনে শ্রমিকদের চোখে ভয়ের সাথে সাথে আশাও চিকচিক করে উঠল, যেখানে আরবের ভেতরে এক অদ্ভুত দ্বিধা তৈরি হল, কারণ সে কখনও কারো কাছে সাহায্য চায়নি। সন্ধ্যায় যখন কাজ শেষ হল আর লোক চলে যেতে লাগল,
মীরা আরবকে থামিয়ে জিজ্ঞেস করলেন যে সে পড়াশোনা করেছে কিনা, আর আরবের সেই তিক্ত হাসি, যাতে ভাঙা স্বপ্নের পুরো কাহিনী লুকানো ছিল, মীরার হৃদয়ে অনেকক্ষণ ধরে বাজতে থাকল। সেই রাতে মীরা নিজের বিশাল ঘরে অনেক রাত পর্যন্ত জেগে থাকলেন। তার বারবার আরবের চোখ দুটো মনে পড়ছিল, আর ওদিকে আরব নিজের অসুস্থ মায়ের পাশে বসে মজুরির টাকা গুনতে গুনতে এটা ভাবছিল যে হয়তো ঈশ্বর তার জীবনে প্রথমবার এমন কোনো মানুষকে পাঠিয়েছেন যে ওপরে থেকেও নিচের তলার মানুষের কষ্ট বোঝেন। কারও ধারণা ছিল না যে এটি শুধু এক শুরু ছিল, কারণ আগামী দিনগুলোতে এই ইমারত, এই শ্রমিক আর এই বিধবা মহিলা মানবিকতার এমন এক কাহিনী লিখতে চলেছিলেন যা শুনে আর দেখে সত্যি দিল কেঁদে পড়বে। পরের দিন যখন আরব আবার সেই অসম্পূর্ণ ইমারতে কাজ করতে পৌঁছল, তখন সে পরিষ্কার অনুভব করছিল যে বাতাসে কিছু একটা বদলে গেছে। সেই একই রোদ, একই ধুলো, একই হাতুড়ির শব্দ, কিন্তু শ্রমিকদের চোখে এখন শুধু ক্লান্তি নয়, বরং এক অদ্ভুত আশাও উকি দিচ্ছিল। কারণ কাল প্রথমবারের মতো কোনো মালকিন তাদের শুধু শ্রমিক নয়, বরং মানুষের মতো দেখেছিলেন। আরব নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছিল, কারণ সে জানত যে দেরি হলে মজুরি কেটে যেতে পারে, আর তার মায়ের ওষুধ আগেই শেষ হতে চলেছিল। হাসপাতালের লম্বা লাইন, ডাক্তারের অবহেলা আর ওষুধের বাড়তে থাকা দাম তার মাথায় অনবরত ঘুরছিল। সে চুপচাপ উপরে উঠল আর কাজে লেগে গেল, কিন্তু মন বারবার এদিক সেদিক হচ্ছিল। তার কালকের সেই মালকিনের চোখ দুটো মনে পড়ছিল, এমন চোখ যা দয়া নয় বরং সহমর্মিতা দেখায়, আর এটাই তাকে অস্থির করছিল, কারণ সে জীবনে সহমর্মিতা খুব কম দেখেছিল। দুপুরের আগেই মীরা আবার সাইটে পৌঁছলেন। এবার তার সাথে ইঞ্জিনিয়ার আর অ্যাকাউন্টসের লোকও ছিল। ঠিকাদার একদম সতর্ক হয়ে গেল, তার গলায় নকল মিষ্টতা মিশে গেল, আর প্রতি কথায় সে শ্রমিকদের পরিশ্রমের উল্লেখ করতে লাগল। কিন্তু মীরার নজর সেই মুখগুলোর উপর ছিল যাদের নাম কোনো কাগজে লেখা হয় না। তিনি দেখলেন যে কিছু শ্রমিক এখনও সেফটি বেল্ট ছাড়াই উঁচুতে কাজ করছিল, জলের ট্যাঙ্ক খালি পড়েছিল, আর ছায়ার নামে শুধু একটা পুরনো তেরপল টাঙানো ছিল। মীরা সেখানেই সবার সামনে ঠিকাদারকে প্রশ্ন করলেন। তার গলায় কঠোরতা ছিল, আর চোখে পরিষ্কার সতর্কতা। আর প্রথমবারের মতো শ্রমিকরা দেখল যে ঠিকাদারের চেহারার রং উড়ে গেছে। আরব এসব উপর থেকে দেখছিল, আর তার ভেতরে ভয় বাসা বাঁধতে শুরু করেছিল, কারণ সে জানত যে যখন বড় বড় লোক নিজেদের মধ্যে লড়াই করে, তখন মাঝে প্রায়ই ছোট মানুষরাই পিষ্ট হয়। সেই ভয়ের মধ্যেই আরেকটি দুর্ঘটনা হওয়ার হাত থেকে বেঁচে গেল। একজন শ্রমিকের হাত ফসকাল, কিন্তু এবার সেফটি জালের কারণে প্রাণ বেঁচে গেল। আর এটা দেখে সবার উপলব্ধি হল যে কালকে আদেশ শুধু লোক দেখানো ছিল না। মীরা উপরে এলেন আর শ্রমিকদের সাথে নিজে কথা বলতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন কে কোথা থেকে এসেছে, কার ঘরে কতজন লোক আছে, কে অসুস্থ, কে পড়তে চেয়েছিল কিন্তু পড়তে পারেনি। আর যখন তার নজর আরবের উপর পড়ল, তখন তিনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন, যেন তার মনে পড়ে গেল যে এটাই সেই ছেলেটি যার নিস্তব্ধতা তাকে ঘরে ঘুমাতে দেয়নি। মীরা তাকে জিজ্ঞেস করলেন যে তার মায়ের শরীর কেমন আছে, আর আরব অবাক হয়ে গেল, কারণ কেউ তাকে এই প্রশ্ন এত আপন করে কখনো জিজ্ঞেস করেনি। সে ধীরে ধীরে জানালো যে অবস্থা খারাপ হচ্ছে, ওষুধ দামি, আর সরকারি হাসপাতালে চিকিৎসা ভগবানের ভরসায় চলে। মীরা কিছু বললেন না, কিন্তু তার চেহারায় আসা গাম্ভীর্য পরিষ্কার করে দিল যে এই কথা সেখানেই শেষ হতে চলেছে না। সন্ধ্যা নাগাদ ঠিকাদারের ভেতরে রাগ টকবক করতে লাগল। তার মনে হতে লাগল যে যদি এসব এভাবেই চলতে থাকে তবে তার পুরো খেলা বিগড়ে যাবে। তাই সে বাকি শ্রমিকদের কানে বিষ ঢালা শুরু করল যে আরব মালকিনের খাস লোক হচ্ছে, আর এই কারণেই সবার ওপর কড়াকড়ি বাড়ছে। কিছু শ্রমিক ভয় পেয়ে গেল, কিছু লোক জ্বলতে লাগল, আর কিছু আরবের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করল। আরব এসব বুঝছিল, কিন্তু চুপ ছিল, কারণ সে জানত যে একটা ভুল পদক্ষেপ তার রুটি রুজি কেড়ে নিতে পারে। সেই সন্ধ্যায় মীরা নিজের ড্রাইভারকে দিয়ে চুপচাপ আরবের বাড়ির ঠিকানা লিখিয়ে নিলেন। তিনি নিজেও জানতেন না যে কেন তিনি এমনটা করছেন। হয়তো এই জন্য, কারণ তার স্বামীর কথা মনে পড়ছিল, যিনি সব সময় বলতেন যে যদি কারো সাহায্য করতে হয় তবে আধা অধুরা নয়, পুরোপুরি করতে হয়।
ওদিকে আরাফ ঘরে পৌঁছাল তো মায়ের অবস্থা আরও খারাপ ছিল। শ্বাস ভারী ছিল আর ওষুধ শেষ হয়ে গিয়েছিল। সে প্রতিবেশীর কাছে ধার চাবার চেষ্টা করল, কিন্তু সবাই নজর এড়িয়ে গেল। সেই রাতে আরাফ প্রথমবারের মতো ডুকরে কেঁদে ফেলল, কোনো শব্দ ছাড়া। কারণ তার ভয় ছিল যে তার দুর্বলতা মাকে আরও ডরিয়ে দেবে। সে জানত না যে ঠিক সেই মুহূর্তেই মীরা নিজের বিশাল ঘরে বসে সেই শ্রমিকের কথা ভাবছেন, আর তার ভেতরে মানবিকতা আর সমাজের বানানো নিয়মের মাঝে এক যুদ্ধ শুরু হয়ে গেছে। পরের সকালে যখন সূর্য পুরোপুরি ওঠেনি, তার আগেই আরাফ নিজের ঝুপড়ি থেকে বেরিয়ে পড়ল। রাতভর ঠিকমতো ঘুমাতে পারেনি, কারণ মায়ের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। কাশির মাঝে মাঝে তার শ্বাস আটকে যাচ্ছিল, আর প্রতিবার আরাবের বুক ভয়ে কুঁকড়ে যাচ্ছিল যে হয়তো এটাই শেষ নিঃশ্বাস। সে মাকে একা ছেড়ে যাওয়ার অপরাধবোধ নিয়ে সাইটে পৌঁছাল, কিন্তু বাধ্যবাধকতা এত বড় ছিল যে থামার কোনো রাস্তা ছিল না। ইমারতে পৌঁছাতেই সে অনুভব করল যে আজ পরিবেশ আরও বেশি ভারী। শ্রমিকদের ফিসফাস বেড়ে গিয়েছিল। কিছু লোক তার থেকে চোখ সরিয়ে কথা বলছিল, আর কিছু লোকের চেহারায় হিংসা পরিষ্কার দেখা যাচ্ছিল। ঠিকাদার সকাল থেকেই রেগেছিল। সে বারবার উপরে এসে কাজে খুদ বের করছিল, গলা উঁচিয়ে কথা বলছিল, আর জেনে বুঝে আরাফকে সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোতে পাঠাচ্ছিল, যেন সে প্রমাণ করতে চায় যে এখানে মালিক নয়, তার রাজত্ব চলে। আরাফ সব বুঝেও চুপচাপ কাজ করতে থাকল, কারণ সে জানত যে একটা শব্দ বললেও মজুরি তো যাবেই, হয়তো কাজটাও কেড়ে নেওয়া হবে। দুপুরের দিকে যখন তৃতীয় তলায় ভারী রডের কাঠামো দাঁড় করানো হচ্ছিল, ঠিকাদার জেনে বুঝে দুর্বল দড়ি দিয়ে বাঁধা মাচায় আরফকে দাঁড় করিয়ে দিল। বাকি শ্রমিকরা থমকে গেল, কিন্তু ভয়ের চোটে কেউ কিছু বলল না। আরবের বুক ধড়ফড় করছিল, হাতের তালুতে ঘাম জমে গিয়েছিল, কিন্তু সে ওপরওয়ালা ভগবানকে ডাকল আর কাজে লেগে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নিচ থেকে এক বিকট শব্দ এলো। দড়ি মড়মড় করে উঠল, আর পলকে মাচাটা নড়ে গেল। শ্রমিকদের চিৎকার ভেসে এলো, আর আরবের ভারসাম্য বিগড়ে গেল। কয়েক সেকেন্ড এমন ছিল যেখানে মৃত্যু আর জীবন মুখোমুখি দাঁড়িয়েছিল। আরব নিচে পড়েই যেত, কিন্তু কোনো এক শ্রমিক চিৎকার করে দড়ি ধরে নিল, কিন্তু দড়ি এত দুর্বল ছিল যে সেও পিছলে যেতে লাগল। ঠিক সেই সময় সাইটের বাইরে একটি গাড়ি এসে থামল, আর মীরা নামতেই উপরের দৃশ্য দেখে নিলেন। কিছু না ভেবেই তিনি দৌড়ে ভেতরে ঢুকলেন। তার শাড়ির আঁচল সিঁড়িতে আটকে যাচ্ছিল। লোক তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি থামলেন না, কারণ সেই মুহূর্তে তার সামনে শুধু এক শ্রমিক ছিল না, বরং সেই মুখটা ছিল যে তাকে মানুষ হওয়ার উপলব্ধি করিয়েছিল। আরবকে শেষ পর্যন্ত নিচে নামানো হলো। তার হাতের তালু দিয়ে রক্ত ঝরছিল, পা কাঁপছিল, আর চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। শ্রমিকদের ভিড় জমে গেল। কিছু লোক ভয়ে পিছিয়ে গেল, কিছু লোক দোয়া করতে লাগল, আর ঠিকাদারের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মীরা সবার সামনে ঠিকাদারের ওপর চিৎকার করে বললেন যে যদি আজ আরবের কিছু হয়ে যেত, তবে তিনি তাকে সরাসরি জেলে পাঠিয়ে দিতেন। প্রথমবারের মতো কেউ সেই ঠিকাদারকে এভাবে অপমানিত করল। অ্যাম্বুলেন্স এলো, আর আরবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারা রাস্তা তার চোখ বুজে আসছিল, আর তার মাথায় শুধু মায়ের মুখ ঘুরছিল। তার ভয় হচ্ছিল যে হয়তো তাকে শেষবার না দেখেই সে চলে যাবে। হাসপাতালে ডাক্তাররা বললেন যে আরেকটু দেরি হলে প্রাণ যেতে পারত। কিছুদিন কাজ করা নিষেধ, আর পূর্ণ বিশ্রাম জরুরি। মীরা ওখানেই চেয়ারে বসে থাকলেন। ডাক্তারের কথা শুনে তার চোখ প্রথমবারের মতো জলে ভরে এলো। তার স্বামীর শেষ রাতের কথা মনে পড়ে গেল, যখন তিনিও হাসপাতালের এই করিডোরে একা বসেছিলেন, আর তখন কেউ তার হাত ধরার ছিল না। সেই শূন্যতাই আজ তাকে আরবের পাশে বসতে বাধ্য করল। ওদিকে ঠিকাদার বুঝতে পেরেছিল যে এবার বাপার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সে মনে মনে ঠিক করে নিল যে যদি এই মহিলা আর এই শ্রমিক সাথে থাকে, তবে তার খেলা শেষ হয়ে যাবে। রাত গভীর হতে লাগল। আরব অচেতন আর চেতনের মাঝে দুলতে থাকল, আর মীরা তার পাশে বসে প্রতিবার তার ওঠানামা করা বুক দেখে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকলেন। কিন্তু তার মনে এক ভয়ও বাসা বেঁধেছিল। যদি তিনি আরবকে সাহায্য করেন, তবে সমাজ কি বলবে, লোক কি বলবে, আর তিনি কি এত শক্তিশালী যে মানবিকতার দাম চুকোতে পারবেন? হাসপাতালের সেই রাত মীরা আর আরব দুজনের জন্যেই সমান ভারী ছিল।
তফাৎ শুধু এতটুকুই যে আরব বেডে শুয়ে জীবন আর মৃত্যুর মাঝে দুলছিল, আর মীরা চেয়ারে বসে সমাজ আর নিজের ভয়ে। ডাক্তারের চলে যাওয়ার পর ওয়ার্ডে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মেশিনের মৃদু বিপ শব্দ আর বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সের আওয়াজ সেই নিস্তব্ধতাকে আরও গভীর করছিল। আরবের চোখ অর্ধেক খোলা ছিল, ঠোঁট শুকনো ছিল, আর বারবার সে মায়ের নাম বিড়বিড় করছিল। মীরা প্রথমবারের মতো কোনো শ্রমিকের কপালে হাত রাখলেন, যেন তিনি নিজেরই কাউকে স্পর্শ করছেন। আর সেই স্পর্শেই তিনি অনুভব করলেন যে তিনি কত বছর ধরে নিজেকে মানুষ হতে আটকে রেখেছেন। আরব হোশ ফিরলে সামনে মীরাকে দেখল। তার মনে হলো হয়তো এটা কোনো স্বপ্ন, কারণ সে কখনো ভাবেনি যে এক ধনী মালকিন সারা রাত তার পাশে বসে থাকতে পারেন। সে দুর্বল গলায় শুধু এতটুকু বলল যে তার মা একা আছে আর ওষুধ শেষ হয়ে গেছে। আর এটা শুনতেই মীরার মন যেন কেউ নিংড়ে দিল। সেই মুহূর্তেই তিনি ফয়সালা করে নিলেন যে এখন আর আধা অধুরা সাহায্য হবে না। তিনি নিজের ড্রাইভারকে ফোন করলেন, আরবের মাকে সেই রাতেই প্রাইভেট হাসপাতালে শিফট করালেন, ভালো ডাক্তার দেখালেন, ওষুধ আনালেন, আর সমস্ত খরচ নিজের নামে লিখিয়ে দিলেন। এসব করার সময় তার হাত সামান্য কাঁপছিল, কারণ তিনি জানতেন যে সকাল হতে হতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে। আর তাই হল। পরের দিন সাইটে কানাকানি শুরু হয়ে গেল। মালকিন শ্রমিকের জন্য হাসপাতালের চক্কর কাটছেন, শ্রমিকের মায়ের চিকিৎসা করাচ্ছেন। কিছু লোক একে মানবিকতা বলছিল তো কিছু লোক একে চরিত্রের সাথে জুড়তে লাগল। ঠিকাদার যেন মনের মতো অস্ত্র পেয়ে গেল। সে আগুনে ঘি ঢালতে শুরু করল। আশেপাশের লোকজনের মধ্যে কথা ছড়িয়ে পড়ল, আত্মীয়দের কাছে খবর পৌঁছল, আর মীরার ঘরে ফোন আসতে লাগল, কেউ বোঝানোর নামে, কেউ সতর্ক করার নামে। মীরা বাইরে থেকে শান্ত দেখাতেন, কিন্তু ভেতরে এক অদ্ভুত ঝড় চলছিল, কারণ তিনি জানতেন যে সমাজ বিধবা মহিলার সাহায্যকে কখনো সহজভাবে দেখে না। সেখানে সবসময় সন্দেহের চশমা লাগানো হয়। ওদিকে হাসপাতালে আরব যখন জানতে পারল যে তার মায়ের চিকিৎসা মীরা করিয়েছেন, সে ভেতর থেকে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল যে সে ঋণে ডুবতে চায় না, সেই উপকারের বোঝা বইতে পারবে না। কিন্তু মীরা প্রথমবারের মতো কঠোর সুরে বললেন যে এটা উপকার নয়, মানবিকতা, আর মানবিকতার কোনো হিসেব রাখা হয় না। এই শব্দগুলোই আরবের হৃদয়ে কোথাও গভীরে গেঁথে গেল, কারণ সে প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাকে বোঝা ভাবছে না। কিন্তু যেমন যেমন আরবের শারীরিক অবস্থার উন্নতি হতে লাগল, বাইরের দুনিয়া আরও বেশি বিষাক্ত হতে থাকল। কিছু শ্রমিককে ধমকানো হলো যে যদি তারা আরবের পক্ষে কিছু বলে তবে আজ থেকে বের করে দেওয়া হবে। কিছু লোক ভয়ের চোটে মুখ বন্ধ করে নিল, আর কিছু লোক চুপচাপ আরবের জন্য দোয়া করতে শুরু করল। মীরা ঠিকাদারকে ডেকে পরিষ্কার বলে দিলেন যে তার বিরুদ্ধে তদন্ত হবে, আর যদি এটা প্রমাণিত হয় যে দুর্ঘটনা অবহেলা নয় বরং ষড়যন্ত্র ছিল, তবে তিনি তাকে জেল পর্যন্ত খাটাবেন। ঠিকাদার বুঝতে পারল যে এবার খেলা বিগড়ে গেছে, কিন্তু যাওয়ার সময় সে এতটুকু নিশ্চয়ই বলল যে সমাজ আদালতের আগেই রায় দিয়ে দেয়। এই কথা মীরার হৃদয়ে বিঁধে গেল, কারণ তিনি জানতেন যে তিনি লড়াই শুধু ঠিকাদারের সাথে নয়, পুরো সমাজের সাথে লড়তে যাচ্ছেন। সেই রাতে মীরা ঘরে ফিরলেন তো প্রথমবারের মতো তার বিশাল ঘরটা তাকে ডোরাল। তার মনে হল যেন দেয়ালগুলোও প্রশ্ন করছে। কিন্তু তারপর তার আরাজের সেই দুর্বল কণ্ঠস্বর মনে পড়ল, যাতে শুধু মায়ের চিন্তা ছিল, আর সেই স্মৃতি তাকে শক্তি দিয়ে গেল। ওদিকে আরব হাসপাতালের বেডে শুয়ে এটা ভাবছিল যে যদি মীরার মতো মানবিকতা না থাকত, তবে হয়তো তার মা আর সে দুজনেই এই দুনিয়ায় থাকত না। সকালে যখন হাসপাতালে জানালা দিয়ে রোদ ভেতরে এলো, তখন আরবকে প্রথমবারের মতো অনেক দিন পর মনে হল যে হয়তো সে সত্যি বেঁচে গেছে। কিন্তু সেই আলোর সাথে সাথে বাইরের দুনিয়ার অন্ধকারও তার আরব আর মীরা দুজনের জীবনে পুরো শক্তি দিয়ে ঢুকে পড়েছিল। হাসপাতালের বাইরে কিছু লোক ফিসফাস করছিল, সোশ্যাল মিডিয়া আর পাড়ায় পাড়ায় কথা ছড়িয়ে পড়েছিল। ধনী বিধবা আর শ্রমিক, মালকিনের দয়া নাকি অন্য কিছু, এই বিষ মীরার কান পর্যন্তও পৌঁছে গিয়েছিল। আত্মীয়রা পরিষ্কার বলে দিল যে যদি তিনি এসব না থামান তবে সমাজে তার ইজ্জত ধুলোয় মিশে যাবে। বিজনেস পার্টনাররা দূরত্ব তৈরি করতে শুরু করল, আর কিছু লোক তাকে পরামর্শ দিল যে তিনি যেন আরব আর তার মাকে শহরের বাইরে পাঠিয়ে দেন, যাতে কথা নিজে থেকেই শান্ত হয়ে যায়। মীরা সেদিন প্রথমবারের মতো সত্যি ভেঙে পড়তে যাচ্ছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে সমাজ কোনো মহিলার ভালো কাজকে কখনো শুধু ভালো কাজ মনে করে না, তাতে সবসময় পুরুষ খোঁজে, কারণ খোঁজে। আর সেই সমাজ আজ তার কাছে তার মানবিকতার দাম চাচ্ছিল। ওদিকে আরব যখন এসব জানতে পারল, তার ভেতরে অপরাধ বোধের আগুন জ্বলতে লাগল। সে নিজেকে দোষী মনে করল যে তার জন্য এক মহিলার সম্মান বাজি লেগেছে। সে মীরাকে ফোন করে বলল যে সে কাজ ছেড়ে দেবে, শহর ছেড়ে দেবে, শুধু তার জন্য যেন কোনো বদনাম না হয়।
কিন্তু মীরা সেদিন প্রথমবারের মতো খুব চড়া গলায় বললেন যে যদি তিনি ভয় পেয়ে যান তবে আর কোনো মহিলা কখনো কোনো অসহায় মানুষকে সাহায্য করার সাহস দেখাবে না। সেই দিন মীরা সরাসরি সাইটে পৌঁছালেন। সমস্ত শ্রমিককে জড়ো করলেন, মিডিয়াকে ডাকলেন আর ঠিকাদারকে সবার সামনে দাঁড় করিয়ে দিলেন। তিনি নথি দেখালেন, নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের প্রমাণ রাখলেন। শ্রমিকদের বয়ান সামনে এলো, আর এটা প্রমাণিত হয়ে গেল যে আরাদের দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং লোভ আর অবহেলার ষড়যন্ত্র ছিল। পুলিশ ঠিকাদারকে ওখানে গ্রেপ্তার করল, আর প্রথমবারের মতো শ্রমিকরা দেখল যে শক্তি শুধু টাকার হয় না, সত্যেরও হয়। মীরা সেই মঞ্চ থেকে এটাও পরিষ্কার করে বললেন যে তিনি আরবকে সাহায্য কোনো সম্পর্ক বা স্বার্থ থেকে নয়, বরং মানবিকতা থেকে করেছেন। আর যদি সমাজ এতে লজ্জা পায় তবে এটা সমাজের লজ্জা, তার নয়। এই কথা যেন বাতাসে ভেসে বেড়াতে লাগল। কিছু লোকের চোখ নিচু হয়ে গেল, কিছু লোকের চিন্তা বদলাল, আর কিছু লোক এখনও চুপ থাকল। কিন্তু বীজ বোনা হয়ে গিয়েছিল। আরব সেই ভিড়ে দাঁড়িয়ে কাঁদছিল। সে প্রথমবারের মতো অনুভব করল যে তার দারিদ্র্য আজ কারো দুর্বলতা হয়নি, বরং সত্যের শক্তিতে পরিণত হয়েছে। কয়েক মাস পর সেই ইমারত সম্পূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন তা শুধু কংক্রিটের বিল্ডিং ছিল না, তা শ্রমিকদের জয়ের প্রতীক ছিল। আরবের মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন, ছোট ভাইয়ের পড়াশোনা ফের শুরু হয়ে গিয়েছিল, আর মীরা আরবকে শুধু শ্রমিক নয় বরং সাইট সুপারভাইজারের ট্রেনিং দেওয়ালেন, কারণ তিনি তার পরিশ্রম আর সততার ওপর ভরসা করেছিলেন। মীরার জন্যও সব সহজ ছিল না। তিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু তার চেয়েও অনেক বেশি পেয়েছেন। নিজের স্বামীর দেওয়া সেই শিক্ষা যে মানুষ বড় টাকা দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়ে হয়। শেষ দৃশ্যে একদিন সেই আরব ওই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিল। হাত জোড় করে মীরাকে ধন্যবাদ জানাতে চাইছিল, কিন্তু মীরা তাকে থামিয়ে দিলেন আর বললেন যে যদি কখনো জীবনে কোনো দুর্বল মানুষকে সাহায্য করার সুযোগ পাস তবে ভয় পাস না। শুধু সেই উপকারের শোধ আমার দিকে হয়েছে বলে মনে করিস। সেই মুহূর্তে আরবের চোখ থেকে জল বেরিয়ে এলো, কারণ সে বুঝে গিয়েছিল যে মানবিকতা কোনো সম্পর্কের মুখাপেক্ষী হয় না। আর এভাবেই এক শ্রমিক, এক বিধবা আর এক সমাজ, তিনজনেই এটা শিখল যে যদি মানুষ সত্যের সাথে দাঁড়িয়ে যায় তবে বদনামিও হেরে যায়, আর তখনই সত্যি মানবিকতা কাঁদে না, জিতে যায়। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।